কিন্তু আশ্চর্যের বিষয় এই, কোথায় গেল সেই কর্তাবাবু, আর কোথায় গেল তার সে টাকা? তার অত সাধের নাতির বিয়ের পর তিনি ভেবেছিলেন জীবনে যা কিছু অন্যায়, যা কিছু অত্যাচার তিনি করেছেন সব বুঝি ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। ভেবেছিলেন ভবিষ্যৎকাল তাকে তার বংশধরের মধ্যে দিয়েই বুঝি অমর করে রাখবে। ক্ষণকালের পাপের দাগ চিরকালের কোষ্ঠী পাথরে ধরা পড়বে না। তিনি যাবার আগে এই মিথ্যা বিশ্বাস নিয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন যে পরবর্তীকালের কাছে মহাপুরুষ আখ্যা পেয়ে তিনি ধন্য হবেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি জানতেও পারেননি যে অপমৃত্যু দিয়ে তিনি তার হাত সুদৃঢ় করেছেন, সেই হাতই তার আত্মজের হাত হয়ে একদিন তাকেই আবার কলঙ্কিত করবে। পরোক্ষভাবে তার কৃত সমস্ত অপঘাত মৃত্যু একদিন সুদে আসলে তাঁরও অপঘাত মৃত্যুকে ডেকে আনবে। মানুষের জীবন যদি অত সহজ সরল হতো, তাহলে ইতিহাসের পাতায় যত যুদ্ধ বিগ্রহের বিবরণ লেখা আছে তার একটাও ঘটত কিনা সন্দেহ। কিংবা যত মহাপুরুষের নাম পৃথিবীতে প্রাতঃস্মরণীয় হয়ে আছে তাদের আবির্ভাব হয়তো এত সত্য হতো না, আর এত অনিবার্যও হয়তো হয়ে উঠত না। ধর্মের গ্লানির সঙ্গে মহাপুরুষের অভ্যুদয়ের বোধহয় একটা নিবিড় সম্পর্ক আছে, আর সেই সম্পর্কটা যখনই বিচ্ছিন্ন হয় তখনই বাধে যত বিরোধ। তাই একবার বিরোধ বাধে আর বিশ্ব সংসার আর সমাজ কয়েক যুগ ধরে একেবারে বিপর্যস্ত হয়ে পড়ে। যারা জীবনে ভোগ সর্বস্ব তারা তখন বলে বেশ আছি। বেশ থাকার সংজ্ঞা তাদের আলাদা। তাই বিপর্যয়ের মধ্যেই তারা আরাম পায়, স্বস্তি পায়। কিন্তু সংসারে এমন একজন থাকে যে বলে এর থেকে আমাকে মুক্তি দাও প্রভু, এর থেকে আমাকে পরিত্রাণ করো। নমস্কার, আমরা শুনছি কথার জাদুঘর বিমল মিত্রের লেখা উপন্যাস আসামি হাজিরের দ্বিতীয় খণ্ড। আসুন শুনে নি আজকের পর্বে কি আছে। যারা আমার সঙ্গে থাকেন তাদেরকে অবশ্যই জানাবো লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যারা নতুন এসেছেন তাদের জন্য অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের পর্বে কি আছে। শুরু করছি আজকের পর্ব। হ্যাঁ, তাই কর্তাবাবুর অত সাধের গড়া সংসারে চৌধুরী মশাই মুক্তি চাননি। তিনি বলেছিলেন বেশ আছি, আমার অনেক জমি, আমার অনেক সম্পত্তি, আমার অনেক প্রজা, আমার সিন্ধুকে অনেক হিরে, অনেক জহরত, অনেক টাকা। চৌধুরী মশাইয়ের গৃহিণীও ভাবতেন এই তো বেশ আছি। আমি আমার সন্তানের বিয়ে দিয়ে ঘরে বউ এনেছি, আমার ঘর আলো করা বউ হলো, এইবার ঘর আলো করা একটা নাতি হবে। আমার কত আরাম, কত সুখ, কত শান্তি। এই আরাম, সুখ আর শান্তির আশাতেই তো প্রকাশ মামা এই নবাবগঞ্জ ছাড়তে চাইতো না। কখনো যেত রানাঘাটে রাধার বাড়ি, আবার কখনো কালীঘাটে মাসির বাড়ি, আবার কখনো সেই আরামকে দীর্ঘস্থায়ী করতে মা কালী মার্কা বোতলের আশ্রয় নিয়ে বুঁদ হয়ে থাকত। আর মনে মনে বলতো বেশ আছি। আর তাদেরই বা দোষ কি? কে বা সুখে ছিল না? তাস পাশা দাবা খেলে আর যাত্রার মহড়া দিয়ে নিতাই হালদার, গোপাল ষাট, কেদার, গোবর্ধন ওরাও আরামে দিন কাটিয়ে দিচ্ছিল সারা জীবন। বলতো যুদ্ধের কথা থাক, আগে তাস ফেলো। আর ওদিকে কীর্তিপদ মুখোপাধ্যায় থেকে শুরু করে এই দিকের বেহারি পাল পর্যন্ত কেউই এর ব্যতিক্রম ছিল না। কিন্তু এদের মধ্যে একজনই শুধু বলে উঠল আমি বেশ নেই, আমি এ সহ্য করব না,
এর থেকে আমাকে মুক্তি দাও, এর থেকে আমাকে পরিত্রাণ করো। কিন্তু সংসার থেকে পালিয়ে গেলে কি মুক্তি আসে? পরিত্রাণ চাইলেই কি আর পরিত্রাণ পাওয়া যায়? রাত তখন অনেক। নবাবগঞ্জে তখন সবাই ঘুমিয়ে পড়েছে। আর সদানন্দ সেই অবস্থাতেই নবাবগঞ্জের রাস্তা দিয়ে দৌড়তে শুরু করেছে। ওরা আমাকে সংসারের নাগপাশ দিয়ে বাঁধতে চাইছে। ওরা আমাকে অন্যায়ের জাল ফেলে বন্দি করতে চাইছে। আমাকে তুমি মুক্তি দাও, আমাকে তুমি পরিত্রাণ করো, সমস্ত কলুষ বিনাশ করে আমাকে তুমি পরিশুদ্ধ করো, আমাকে বাঁচাও। আস্তে আস্তে একসময় পৃথিবীতে দিন হলো, দিগন্তে সূর্য উঠল, লোকালয়ে কোলাহল হলো। নবাবগঞ্জ পেরিয়ে কোমলপুর, কোমলপুর পেরিয়ে ছুটিপুর, ছুটিপুর পেরিয়ে আরও অনেক দূরে চলো, অনেক দূরে, আরও অনেক দূরে তোমাকে যেতে হবে সদানন্দ, আরও অনেক দেশ। মনে আছে যখন খেয়াল হলো তার, তখন নবাবগঞ্জ ছাড়িয়ে সে অনেক দূরে চলে এসেছে। মনে হলো কে যেন পেছন থেকে ডাকলে, কে গো তুমি? বাড়ি কোথায় গো তোমার? মেয়েলি গলা। গলাটা শুনে সদানন্দ পেছন ফিরল। হাতে বাজারের থলি, মাথায় ঘোমটা, দূরে শাড়ি পরা মেয়ে মানুষ। রাস্তায় মেয়ে মানুষ এমন করে সাধারণত কোনো অচেনা পুরুষকে ডাকে না। সদানন্দ অবাক হয়ে গেল দেখে। প্রকাশবাবু তোমার কে হয় বলো তো? মামা না? সদানন্দ বললে, হ্যাঁ, আমি ঠিক চিনতে পেরেছি। আমার নাম রাধা। আমাকে মনে পড়ে তোমার? সেই তোমার মামার সঙ্গে তুমি আসতে আমাদের বাড়িতে, মনে পড়ছে? সদানন্দ যেদিকে যাচ্ছিল সেই দিকেই চলতে চলতে বললে, হ্যাঁ। কিন্তু রাধা একেবারে সামনে এসে পদ আটকে দাঁড়ালো, বললে, তোমার মাথায় কি হয়েছে? ব্যান্ডেজ বেঁধেছ কেন? সদানন্দ বললে, ডাক্তার বেঁধে দিয়েছে। তুমি যাচ্ছ কোথায়? সদানন্দ তখনও যাবার কোনো নির্দিষ্ট জায়গা ছিল না। হঠাৎ তার মুখ দিয়ে কোনো উত্তর না বেরোতেই রাধার কেমন যেন সন্দেহ হলো। সদানন্দের পোশাক পরিচ্ছদ দেখেও অবাক লাগলো। একটা ধুতি আর গেঞ্জি শুধু, গায়ে অন্য কোনো জামা নেই। আর সন্দেহ হতেই রাধা সদানন্দের হাতটা ধরে ফেললে, বলল, এসো, আমাদের বাড়িতে এসো। সদা আপত্তি করতে গেল, কিন্তু রাধা ছাড়বার পাত্রী নয়। বললে, আমি তোমাকে ছাড়ছি নে। তোমার মামা শুনলে কি বলবে বলো তো? বলবে তুমি সদাকে রাস্তায় দেখলে তবু এই অবস্থায় তাকে ছেড়ে দিলে। আর কোনো ওজোর আপত্তিতে কাজ হলো না। রাধা সেই পুরনো বাড়িটা। অনেকবার সদানন্দ মামার সঙ্গে গিয়েছিল আগে, সেসব ছোটবেলাকার ব্যাপার। তখন সদানন্দ বুঝতো না কিছু। যাত্রা শুনে ফেরবার মুখে শেষ রাত্রে রাধার বাড়িটা ছিল প্রকাশ মামার একমাত্র আশ্রয়। প্রকাশ মামা এসে রাধাকে খুব চোটপাট করত। এই রাধা ঘুম থেকে উঠবার পর ঘোলের শরবত করে দিয়েছে। রাধার বাড়িতে বসে মাছের ঝোল দিয়ে দুজনে মিলে কত দিন ভাত খেয়েছে। তারপর সন্ধেবেলা প্রকাশ মামা বোতল বের করে মদ খেতে শুরু করেছে। আর তখন রাধা হারমোনিয়াম বাজিয়ে গান গেয়েছে। সেসব দিনে সদানন্দ কিছু বুঝতো না বলে প্রকাশ মামা অনেক রকম মিথ্যে কথা বলে ভুলিয়েছে তাকে। রাধার বাড়িতে রাধার হাতে রান্না খেলে জাত যায় বলে প্রকাশ মামা বারবার রাধার বাড়িতে ভাত খাওয়ার কথা বাবাকে বলতে বারণ করে দিয়েছে। সেই দিন সেই সকালবেলা সদানন্দকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে রাধা অনেক খাতির করল। সদানন্দ চেয়ে দেখলে ঘরের ভেতর সেই তক্তপোষটা তখনও আছে, সেই পুতুল ভরা কাচের আলমারিটা, কাঠের জলচৌকির ওপর রাধার সেই ঠাকুর, কেষ্ট ঠাকুর।
সকালবেলা ঘুম থেকে উঠে রাধা পুজো করত রোজ। দেখে মনে হলো সেদিনও সে পুজো করেছে। তখনও ঠাকুরের সামনে ফুল বেলপাতা রয়েছে। দুপুরবেলা খেয়ে উঠে সদানন্দ বললে, আমি এবার যাই। রাধা বললে, তোমার তো বিয়ে হয়েছে না? সদানন্দ বললে, হ্যাঁ। বউ কেমন হলো? ভালো। রাধা বললে, তোমার মামা কিন্তু আমাকে বলেছিল তোমার নাকি বউ পছন্দ হয়নি, তুমি নাকি বউর সঙ্গে শও না? সদানন্দ বললে, আমার মামার কথা তুমি বিশ্বাস করো নাকি? রাধা বললে, বিশ্বাস আর কি করেই বা করি, তোমার মামাই তো আমাকে এই পথে এনেছিল। তখন অনেক কিছু কথা দিয়েছিল, অথচ একটা কথাও রাখলে না। সদানন্দ জিজ্ঞেস করলে, কি কথা দিয়েছিল? রাধা বললে, তুমি তার ভাগ্নে হও, সব কথা তোমাকে বলা যায় না, আর সেসব আজকেরও কথা নয়। বলতে গেলে এখন আমার মনেও পড়ে না সেসব কথা। তখন যে কি মতি হয়েছিল আমার, তোমার মামার কথাতেই ভুলে গিয়ে চলে এসেছিলুম, নইলে কি আর আজ আমার এই দশা হয়? তখন শুনেছিলুম তোমার মামার নাকি অনেক টাকা, মস্ত বড় জমিদার। ভেবেছিলুম শান্তি না পাই সুখ তো পাবো, ভালো শাড়ি পরতে পাবো, ভালো ভালো গয়না পরতে পাবো। কথা বলতে বলতে সেদিন রাধার চোখ দুটো কেমন যেন ভারী হয়ে উঠতে লাগলো। ওই শাড়ি গয়নার লোভই আমাকে পথে নামিয়েছিল বাবা, নইলে তো অন্য কোনো লোভ ছিল না। গরিবের ঘরে জন্মেছিলুম বলে বড় দুঃখ ছিল আমার। ভেবেছিলুম তোমার মামার সঙ্গে গেলে যদি দুঃখটা ঘোচে, তো তাই বা কি হবে। কিন্তু পরে বুঝলুম সব মিথ্যে কথা। তোমার মামার যে কিছুই নেই তা কি করে তখন বুঝবো আমি? আর বাড়িতে যে তোমার মামার একটা বউ আছে, সে কথাটাও আমাকে একবারও মুখ ফুটে বলেনি। সদানন্দ বললে, তা তুমি মামাকে ছেড়ে চলে গেলে না কেন? রাধা বললে, ছেড়ে কোথায় যাব বাবা? ছেড়ে গেলে কে আর আমায় দেখবে বলো? আর তোমার মামাকে তো চেনো, যতবার কথাটা কানে তুলেছি ততবার একটা না একটা ছুতো দিয়েছে। আর তারপর এখন তো বয়স হয়ে গেছে, এখন এই বয়সে আর কোথায় যাব? বেশ আছি। একবার কালীঘাটে মায়ের দর্শন করার ইচ্ছে হয়েছিল, তাও আর হলো না। সদানন্দ বললে, তা তুমি পালিয়ে গেলে না কেন? মামাকে ছেড়ে তোমার বাবা মার কাছেও তো ফিরে যেতে পারতে। রাধা বললে, তুমি ছেলে মানুষ বাবা, তাই ওই কথা বলছো। বয়স হলে বুঝতে সংসারে কেউ কারণ নয়, কেউ কারো নয় বাবা। সে বাবাই বলো আর মাই বলো, সবাই পর। শুধু একলা তোমার মামার আর দোষ দিয়ে কি লাভ বলো? তোমার মামাকে ছেড়ে যদি অন্য কারো কাছে গিয়ে দাঁড়াতুম, তো সেও ওই একই রকমই করতো। এই বলে রাধা কাঁদতে লাগলো। সদানন্দ আর কথা বাড়াতে দিলে না, কথা বাড়ালেই কান্না বাড়বে রাধার। এই রাধাকে আগে কখনো দেখেনি সদানন্দ। আগেকার রাধা গান গেয়েছে, পান দোক্তা খেয়ে হেসেছে, বোধবয় মদও খেয়েছে প্রকাশ মামার সঙ্গে। কিন্তু এতদিন পর এ যেন এক অন্য রাধাকে দেখলে সদানন্দ। এইবারকার এই রাধা ঠাকুর পুজো করে, এই রাধা কালীঘাটে মায়ের দর্শন করতে চায়, এই রাধা কাঁদে, নিজের দুঃখের কথা বলতে গিয়ে চোখে আঁচল চাপা দিয়ে কেঁদে ভাসিয়ে দেয়। রাত্রে খাওয়া দাওয়ার পর রাধা বললে, তুমি শুয়ে পড়ো বাবা, দরজায় খিল দিয়ে দাও, আমি এখন আসি। কিন্তু তুমি তুমি কোথায় শোবে?
আমার জন্য তুমি ভেবো না, আমার কি আর শোবার জায়গার অভাব? এই পাড়ায় আমাদের অনেক বাড়ি আছে, যাত্রার বাড়ির একটা ঘরে গিয়ে পড়ে থাকবো। আমার জন্য তোমায় ভাবতে হবে না। এই বলে রাধা চলে গিয়েছিল। মনে আছে, সেই তক্তপোষের ওপর শুতে কেমন যেন খারাপ লেগেছিল সদানন্দর। তবু রাধার মনে কষ্ট দিতে ইচ্ছে হয়নি তার। পরের দিন সকালে উঠেই কোথায় চলে যেতে চেয়েছিল সে, যেখানে গেলে নবাবগঞ্জের কেউ আর তার নাগাল পাবে না। কিন্তু মাঝরাত্রে হঠাৎ একটা শব্দে তার ঘুম ভেঙে গেল। মনে হলো দুমদুম করে কেউ যেন তার দরজায় ধাক্কা দিচ্ছে। সদানন্দ ধর্মর করে উঠে পড়েছে। রাধা নাকি? ঘরে হয়তো রাধার কোনো জিনিসপত্র আছে, তাই নিতে এসেছে। খিলটা খুলতেই সদানন্দ দেখলে একজন অচেনা লোক টলছে। খুব মদ গিলেছে বোধহয়। এতক্ষণ ধরে দরজা ঠেলছি, খুলছিস না কেন? মরণ ঘুমিয়েছিলি নাকি? কথাটা বলি তারপর বোধহয় একটু খেয়াল হলো, বললে, তা তুমি কে বাবা? হ্যাঁ? নেশার ঘরের মধ্যে লোকটার বোধহয় একটু জ্ঞান ছিল তখনও। বুঝতে পেরেছে যে যে লোকটার সঙ্গে কথা বলছে সে মেয়ে মানুষ নয়, পুরুষ মানুষ। কাকে চাই? লোকটা বললে, আপনাকে ডিস্টার্ব করলুম নাকি ভাই? হাত জোড়ো করছি, আমাকে মাফ করুন। আমি জানতুম না রাধার যে বাধা বাবু আছে তা একদম সে ভুলে গিয়েছিলুম। সদানন্দ বললে, ঠিক আছে, আপনি আসুন। আমি বেরিয়ে যাচ্ছি বলে যেমন অবস্থায় ছিল তেমনি অবস্থাতেই ঘর থেকে সে বেরিয়ে পড়ল। লোকটা তখনও বুঝতে পারেনি ব্যাপারটা। বললে, আপনি কোথায় যাচ্ছেন ব্রাদার? কিন্তু সদানন্দ সে কথায় কান দিলে না। রাধার বাড়ি ছেড়ে একেবারে বাজারের রাস্তায় গিয়ে পড়ল। বাজার তখন ফাঁকা, রেল স্টেশনের বাজার। বন্ধ দোকানঘরগুলো সামনের মাচাতে অনেক ব্যাপারী শুয়ে আছে। তারপর সেখান থেকে একেবারে সোজা রেল স্টেশনের প্ল্যাটফর্ম। শব্দটা রাধার কানেও গিয়েছিল, আর যা ভয় করেছিল সে তাই হয়েছে। দৌড়তে দৌড়তে নিজের ঘরের কাছে এসেই যা দেখলে তাতে তার মাথায় রক্ত উঠে গেল। বলে, তুমি হঠাৎ কোত্থেকে এলে? আমার ঘরে লোক ছিল, তাকে কেন বার করে দিলে? লোকটা হেসে উঠল দাঁত বার করে। বললে, তা আমি কি করে জানবো তোমার বাবু এসেছে আজকে? আমার অপরাধটা কি দেখলে? দরজায় তাহলে নোটিশ লিখে দেওয়া উচিত ছিল। এমন বেদিনে আসে কেন তোমার বাবু? রাধা আর থাকতে পারলে না, সোজা একেবারে লোকটার গলাটা চেপে ধরলে। বললে, তাই বলে তুমি আমার ঘরের লোককে তাড়িয়ে দিলে কেন? সেটা আগে বলো। কেন তাড়িয়ে দিলে বলো? না বলে তোমাকে আমি এক্ষুনি খুন করে ফেলবো। বলো। লোকটা একের নেশায় টলছে, তার উপর মাঝরাত, তার উপর আবার রাধা খুব জোরে গলাটা টিপে ধরেছে। এমন অবস্থার জন্য তৈরি ছিল না। বলতে গেল, ছাড়ো আমাকে, ছেড়ে দাও। কিন্তু রাধা তাকে কিছুতেই ছাড়বে না। বললে, আগে তুমি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, বেরিয়ে যাও আগে। লোকটা তখন কাবু হয়ে গেছে, আর তার গলাটা তখনও ধরে রেখেছে রাধা। বললে, আমি তো তোমার এখানে থাকবো বলেই যে এসেছিলুম, তা আমি না হয় আরো বেশি টাকা দেব। যত টাকা চাইবে তত টাকাই না হয় দেব। রাধা চেঁচিয়ে উঠল, তোমার টাকায় আমি ঝাঁটা মারি, আমায় তুমি টাকা দেখাচ্ছ? বেরো, বেরো এখান থেকে, যাও। লোকটা সেই ঝাপসা অন্ধকারের মধ্যে বাইরে অদৃশ্য হয়ে গেল।
সেদিন চৌধুরী মশাইয়ের বাড়ির ভেতর থেকে গোলমাল উঠল। সদানন্দ বাড়ি থেকে চলে যাবার পর প্রথম প্রথম কেউই তা বুঝতে পারেনি। ঘটা করে শ্রাদ্ধ হলো কর্তাবাবুর, তা ঘটাই বটে, কিন্তু আগেকার মতো তেমন ঘন ঘটা যেন নয়। আগের মতন ভিয়েন বসলো বারবাড়ির উঠোনে। গ্রামের লোকও এলো পাত পেড়ে খেতে, কিন্তু সবাই নয়। নেমন্তন্নর ব্যাপারেও কিছু 19-20 করা হলো। চৌধুরী মশাই বললেন, একটু কষে লিস্টটা করো কৈলাস, খরচা আর বাড়াতে চাইনে। এমনিতেই কর্তাবাবুর অসুখে অনেক টাকা খরচা হয়ে গেছে। রাত্রে যখন যে যার বাড়ি চলে গেছে, তখন বিহারীপালের বউ কাজকর্ম সেরে বাড়ি চলে আসছিল। হঠাৎ দেখলে নয়নতারা নিজের ঘরের দরজার চৌকাঠ ধরে চুপ করে দাঁড়িয়ে আছে। কেমন খারাপ লাগলো দেখতে। এত লোকজন, এত খাওয়া দাওয়া, আর এর মধ্যে বাড়ির পুত্রবধূ এরকম মুখ শুকনো করে দাঁড়িয়ে আছে কেন? জিজ্ঞেস করলে, কি বৌমা, তোমার মুখটা শুকনো শুকনো কেন দেখাচ্ছে? তুমি খাওনি? নয়নতারা এতক্ষণে যেন একজন শুভাকাঙ্ক্ষী দেখা পেয়েছে। এমনিভাবে জিজ্ঞেস করলে, আপনি খেয়েছেন দিদিমা? দিদিমা বললে, আমার কথা ছেড়ে দাও, আমি তো খাবই, কিন্তু তুমি এই বাড়ির বউ, তোমাদের বাড়িতে এত লোকজনের আনাগোনা, তা তুমি কোথায় সকলকে দেখাশুনো করবে? আর তুমি কিনা মুখ গম্ভীর করে আছো। নয়নতারা মুখে একটু হাসি ফোটাবার ব্যর্থ চেষ্টা করে বললে, কই, গম্ভীর মুখ করে থাকিনি তো। দিদিমা বললে, নিশ্চয়ই কিছু হয়েছে, বলো তো বৌমা, কি হয়েছে তোমার? খাওয়া হয়নি বুঝি? খেয়েছো? খেয়েছো তুমি? ওদিক থেকে শাশুড়ি বুঝি হঠাৎ সেই দিকেই আসছিল। তার কানে কথাটা গিয়েছে। সে বললে, কে কে খায়নি মাসিমা? কার কথা বলছো? মাসিমা বললে, এই বৌমার কথা বলছি। বৌমার মুখখানা শুকনো শুকনো দেখলুম কি না, তাই জিজ্ঞেস করছিলুম বৌমা খেয়েছে কি না। শাওরিও বউয়ের দিকে চেয়ে বললে, কি বৌমা, তুমি খাওনি? নয়নতারা চুপ করেই দাঁড়িয়ে রইল, কোনো উত্তর দিলে না। উত্তর দিলে বলতে হতো, কেউ তাকে খেতে বলেনি, তাহলে সে খাবে কি করে? কিন্তু শাশুড়ি সেদিক দিয়েও গেল না। বললে, খাওনি তুমি? কিন্তু কেন খাওনি? এত লোক খেয়ে গেল, আর তুমিই বা কেন খেলে না? কেউ বলবে তবে তুমি খাবে? একটু খেয়ে নিয়ে আমায় উপকার করবে, তাও কি তোমার দ্বারা হবে না? তবু যদি একটা ছেলে বিয়ে হতে পারতে তা বুঝতুম। মাসিমা বললে, আহা, কেন তুমি ওকে বকছো বউ? ও পরের বাড়ির মেয়ে, সেদিন সবে নতুন বউ হয়ে এসেছে, ও নিজের মুখে কি করে খাওয়ার কথা বলে? তোমাদেরই ওকে খাওয়াতে বসানো উচিত ছিল। তুমি রাখো তো মাসিমা, নতুন বউ, আমরা কি কোনো কালে বউ হইনি, নাকি শাশুড়ির ঘর করিনি? আমি যদি আমার শাশুড়ির কাছে অমন বেয়ারাপনা করতুম, তা আমার শাশুড়ি আমার মুখে ঝামা ঘষে দিত না। মাসিমা বললে, বউ, তুমি তোমার শাশুড়ির নামে অমন করে কথা বলো না, আমি তাকে চিনতুম। তিনি স্বর্গে গেছেন, একদিনের জন্যও তিনি তোমার সঙ্গে ঝগড়া করেননি। প্রীতি বললে, তা তুমি তো আমার শাশুড়ির দিকটাই কেবল দেখবে মাসিমা, আমার দিকটার কথাও ভাবো। আমি কি আমার শাশুড়ির সঙ্গে কোনোদিনও গলা উঁচু করে কথা বলেছি, নাকি বলবার সাহস হয়েছে? সে যাকগে, সেসব পুরনো কথা থাক।
এখন তুমি খেয়ে নেবে, এসো বৌমা, এসো। বলেই বিহারীপালের বউ নয়নতারার হাত ধরে টানলে। প্রীতি তার আগে চেঁচিয়ে ডাকলে, ওলো ও গৌরী, বৌমাকে খেতে দিসনি কেন? হ্যাঁ, কোনো দিকে কি তোর কোনো হুঁশ থাকে না? গৌরীরও তখন খাওয়া দাওয়া চুকে গেছে, সে তখন পান চিবোচ্ছে। রান্নাবাড়ি থেকে বেরিয়ে এসে বললে, ও মা, তাই নাকি? বৌমা খায়নি? তা আমাকে বলবে তো। বৌমা কি কুটুম মানুষ নাকি যে ডেকে খাতির করে খাওয়াতে বসাতে হবে? আমরা সবাই যখন খেতে বসলাম তখন একটা পাতা পেতে নিয়ে আমাদের সঙ্গে তো বসে পড়লেই হতো। বিহারীপালের বউ বললে, তুমি আর কথা বাড়িও না বাছা, কি দেবার আছে দাও দেখিনি বৌমাকে, আমি পাশে বসে খাইয়ে দিই। খেতে খেতে নয়নতারা যখন দেখলে কেউ কোথাও নেই, তখন কান্নায় ভেঙে পড়ল। বললে, আর খেতে পারবো না দিদিমা, আমাকে আর খেতে বলবেন না আপনি। দিদিমা বললে, না না, খাও, ওদের কথায় রাগ করতে নেই, রাগ করলে নিজেই ঠকবে। নয়নতারা বললে, এর পরেও এই ছাই আমার গলায় ঢোকে? দিদিমা বললে, গলায় ঢুকুক আর না ঢুকুক, জোর করে গিলে ফেলো, তোমার তো এই খাওয়ার বয়স। আর তাছাড়া খাবেই বা না কেন? কার উপর রাগ করে তুমি উপোস করবে? শাশুড়ি মানুষেরা ওরকম বলেই থাকে, আমার শাশুড়িও আমাকে ওরকম কত বলেছে। তা তোমার শাশুড়ি যখন বউ মানুষ ছিল তখন কত খোঁটা খেয়েছে নিজের শাশুড়ির কাছে। এখন মারা গেছে তাই অত তার গুণ অপান্নার ব্যাখ্যা হচ্ছে। আবার তুমিও যখন শাশুড়ি হবে তখন তুমিও তোমার ব্যাটার বউকে অমনিই বকবে। এই সব বাড়ির নিয়ম, এ নিয়ে রাগ করতে নেই। নয়নতারা বললে, আপনি সব জানেন না তাই ওই কথা বলছেন দিদিমা, জানলে আর বলতেন না। দিদিমা বললে, কেন? আগে যে তোমার শাশুড়ি খুব আদর করতে দেখেছি তো, তোমাকে সিন্ধুকে চাবি দিয়ে দিয়েছিল। নয়নতারা বললে, সেই চাবি এখন নিয়ে নিয়েছেন। সেই কি, নিজের থেকে যে তোমার আঁচলে বেঁধে দিয়েছিল, আবার নিজেই সেই চাবি নিয়ে নিয়েছে? হ্যাঁ। কেন, কি করেছিলে তুমি? আমি আবার কি করব? চাবি আমার কাছে থাকলেও আমি সিন্ধুক কোনো দিনই ছুঁয়ে দেখিনি। একদিন উনিই আমাকে বললেন চাবিটা দিয়ে দিতে, তা আমিও দিয়ে দিলুম। হয়তোবা আরও কথা হতো এই প্রসঙ্গে, কিন্তু ঠিক সেই সময় শাশুড়ি সেখানে আসতেই কথা বন্ধ হয়ে গেল। বললে, কি, এখন বৌমার রাগ ভাঙল? মাসিমা বললে, তুমি আর অমন খোঁটা দিয়ে কথা বলো না বউ, একটু আদর করলেই তো পারো তুমি নিজে। প্রীতি বললে, আমাকে বলে কে আদর করে তার ঠিক নেই, আমি এখন বউকে আদর করি। আমার কি সেই সময় আছে মাসিমা যে জনে জনে দেখে বেড়াবো কে আদর পাচ্ছে আর কে পাচ্ছে না? সেই রাত থাকতে উঠেছি, কখন যে শুতে যেতে পারবো তার কোনো ঠিক নেই। আমার মাথা হাত পা সব টনটন করছে, তা জানো? ততক্ষণে আরও অনেক রাত হয়েছে। সারা বারবাড়ির উঠোনে তখনও কলাপাতা নিয়ে রাস্তার কুকুরদের টানা হিজড়ে চলছে। বিহারীপালের বউ আর দাঁড়ায়নি সেখানে। বাড়িতে আসতেই বিহারীপাল জিজ্ঞেস করলে, কি গো, এত দেরি যে তোমার? গিন্নি বললে, এদের শাশুড়ি বউর কাণ্ড দেখছিলুম, তাই দেখতেই দেরি হয়ে গেছে, নইলে খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ। শাশুড়ি বউয়ের ঝগড়া? বিহারীপাল উৎসাহিত হয়ে উঠল। তাই এইসব সেই গোড়ার দিকের কথা।
এরপর অনেক কাণ্ড ঘটে গেছে, অনেক ঝড় বয়ে গেছে চৌধুরী বাড়ির উপর দিয়ে। সেদিনকার সেই ঘটনার পর বেহারিপালের বউ ওই বাড়ি যাওয়া বন্ধ করে দিয়েছে। বলতে গেলে দুই বাড়ির মধ্যে আর মুখ দেখা দেখিও নেই। তারপর সেদিন হঠাৎ বিকেলবেলাতে চৌধুরী মশাইয়ের বাড়ির ভেতর থেকে আবার সেই রকম গোলমাল উঠল। রোজ বাজারের পাটের আড়তদার প্রাণকৃষ্ণ সামশয় বেহারিপালের দোকানে বসে বৈষয়িক কথাবার্তা বলছিল। হঠাৎ চৌধুরী মশাইয়ের বাড়ির ভেতরে গোলমাল শুনে বললেন, কিসের গোলমাল পালমশাই? বেহারিপাল বললে, ওই ওই শাশুড়ি বউতে শুরু হয়ে গেছে। শাশুড়ি বউ? প্রাণকৃষ্ণ সামশাই অবাক, বললে, তা গলা তো একজনেরই শুনতে পাচ্ছি। ও বোধহয় চৌধুরী মশাইয়ের গিন্নির গলা। তা কাকে বকছে এত? ওই ছেলের বউকে। কেন? ছেলে তো শুনি নিরুদ্দেশ, তা ছেলের বউ আবার কি দোষ করলে? বিহারীপাল বললে, কে জানে কি দোষ করেছে। ছেলে পালিয়ে গেছে, সেটাও বউয়েরই দোষ। বউকে শুনি শাশুড়ি নাকি পেট ভরে খেতেও দেয় না। ওই তো আমার গিন্নি মাঝে মাঝে লুকিয়ে গিয়ে খাইয়ে আসতো, এখন আবার তাও বন্ধ হয়ে গেছে। কেন? বিহারীপাল বললে, ওই যে আমার কারবার একটু বড় হয়েছে, আপনি আগে ওখানে যেতেন, এখন আমার কাছে আসেন। এটাও তো আর ওদের ভালো লাগে না, সহ্য নয় না আর কি। প্রাণকৃষ্ণ সা তবু খুশি হলো না কারণটা শুনে। বলল, তা ছেলেই বা বিয়ে থা করে বাড়ি ছেড়ে চলেই গেল কেন? আমরা তো কিছুই বুঝতে পারিনি। আর তারপর থেকে চৌধুরী মশাইও দেখছি ব্যবসা বাণিজ্যের দিকে আর মন দিচ্ছেন না আবেগের মতন। তা ছেলে চলে যাওয়াতে বোধহয় মনটা ভেঙে গেছে। খানিকক্ষণ কথাবার্তার পর সামশয় নিজের কাজে চলে গেলেন। বিহারীপাল বাড়ির ভেতরে যেতেই দেখলে গিন্নি চৌধুরী বাড়ির দিকে কান পেতে দাঁড়িয়ে রয়েছে। কর্তাকে দেখেই বললে, ওই শোনো, শুনছো তো? বিহারীপাল বললে, সে শুনেছি তো, কিন্তু শুনে তো কোনো লাভ নেই, কিছু তো আর করতে পারবো না আমরা, শুধু মনের কষ্ট। গিন্নি বললে, ওসব আমাকে শুনিয়ে শুনিয়ে বলছে জানো, যাতে আমার কানে আসে। অথচ আমি কি দোষ করলুম? তোমাদের শাশুড়ি ছেলে বউয়ের ব্যাপার, আমি তার মধ্যে কে? আমি তো কেউই নই। নেহাত কষ্ট সহ্য করতে না পেরে আমার বাড়িতে ছুটে এসেছিল, এই আমাদের দোষের মধ্যে দোষ হয়েছিল। তা আমি এর কি করব বলো? বিহারীপাল বললে, তা তুমি না শুনলেই তো পারো, শুনছো কেন? আসলে তো রাগটা তোমার ওপর নয়, রাগটা আমার ওপর। আমার অপরাধ, আমার কারবার কেন বড় হয়েছে, আমার কেন টাকা হয়েছে। তা প্রাণকৃষ্ণ সামশয় এখন আমার এখানে কেন এত আসে, এই সব। তা তুমি তোমার নিজের কাজ করো গিয়ে, ওদিকে কান দিয়ে কোনো লাভ নাই। এই বলে ওদিকার পাল্লা দুটো বন্ধ করে দিলে বেহারীপাল। বাতাসির নতুন বাড়িটা ভালো। মাসির সস্তার বাড়ি ছেড়ে বড়বাবু বাতাসিকে একেবারে পাকা দোতলা বাড়িতে এনে তুলেছিল। মাসির বাড়িতে বড় আজে বাজে লোকের আনাগোনা, ওতে ইজ্জত চলে যেত বড়বাবুর। বড়বাবুদের কাছে ইজ্জতের দামটাই সবচেয়ে বেশি। ঘরের দরজায় খিল দিয়ে আমি যাই করি, বাইরে তো ইজ্জতটা বাঁচিয়ে চলতে হবে। তাই সেই ইজ্জতের জন্যই বাতাসির পাকা বাড়ির সঙ্গে সঙ্গে তার গায়ে দামি দামি গয়নাও উঠেছিল। সারা দিন ধরে বাতাসির আর কোনো কাজ থাকে না। দুপুরবেলা বিছানায় শুধু গড়ানো, আর বিকেল হতে না হতে গা ধুয়ে খোপা বেঁধে সেজেগুজে তৈরি হয়ে বসে থাকা।
কখন বড়বাবু আসবে তার জন্যই প্রতীক্ষা। একটা তো মাত্র মেয়ে মানুষ, কিন্তু তার জন্য সাজ সরঞ্জামের কোনো কমতি নেই। দারোয়ান, ঝি, রাঁধুনি, বড়বাবুর সেবায় যেন কোনো ত্রুটি না হয়। সন্ধে হয় আর ঘড়ির দিকে তাকায় বাতাসি, হা পিত্তেশ করে বসে থাকে। তা সেই দিন বেলাবেলি এসে গেল বড়বাবু। ঘরে ঢুকেই দেখে বাতাসি একমনে কি একটা দেখছে। বড়বাবু জিজ্ঞেস করলে, কি দেখছিলে? এই ছবিটা। ছবি? ফটো? এ কার ফটো? বড়বাবু ফটোটা হাতে নিয়ে দেখতে লাগলো। উস্কো খুস্কো মাথার চুল, লম্বা নাক, গায়ের রংটাও ফর্সা বলেই মনে হচ্ছে। এ কার ছবি? মাসি দিয়ে গেছে আমাকে। এই ছেলেটা বাড়ি থেকে পালিয়ে গেছে। এর মামা এসেছে কলকাতায় খুঁজতে, কোথাও পাচ্ছে না একে। তুমি তো ফটোটা চেয়েছিলে এর, বলেছিলে না ফটো না পেলে খুঁজে বার করতে পারবে না। এর নামটা নিচেই লেখা রয়েছে, পড়ে দেখো না। বড়বাবু পড়ে দেখলে ফটোর তলায় লেখা রয়েছে সদানন্দ চৌধুরী। সদানন্দ চৌধুরী। বড়বাবু ছবিখানা নিয়ে দেখতে লাগলো। তারপর বললে, এ বাড়ি থেকে পালিয়েছে কেন? বাতাসি বললে, সে আমি কি করে জানি? মাসি আমাকে দিয়েছে, আমি তাই তোমাকে দিলুম। বড়বাবু অফিসে উদয়স্ত খাটে। অফিসের কাজ কখনো তাকে যেতে হয় কলকাতার বাইরে, আবার অনেকদিন কলকাতাতেই দিন কাটাতে হয়। অফিসের লোক থেকে শুরু করে অফিসের বাইরের লোক তটস্থ থাকে বড়বাবুর ভয়ে। অফিসে কনস্টেবলরা বড়বাবুকে দেখলেই চোখের আড়ালে চলে যায়। বড় জাঁতরেল সাহেব বড়বাবু। এককালে স্বদেশি ছোকরাদের ধরে ধরে আগা পাঁচতলা বেত মেরে ঠান্ডা করে দিয়েছে। সেকালে কত স্বদেশি ছেলে যে বড়বাবুর হাতে খুন হয়েছে তার কোনো ঠিক নেই। তারপরে যত যুদ্ধ হয়েছে, যুদ্ধ থেমেও গেছে, কিন্তু প্রতাপ তখনও কমেনি বড়বাবুর, বরং আরও বেড়েছে সময়ের সাথে। একদিন সন্ধ্যাবেলা এসে পৌঁছয়, আর যখন রাত কাবার হয়ে যায় তখন উঠে পড়ে। কোথা থেকে একটা জিপ গাড়ি এসে বাড়ির তলায় রাস্তায় দাঁড়ায়, আর বড়বাবু তখন ঘুম থেকে উঠে গিয়ে সেই গাড়িতে গিয়ে বসে। আর গাড়িটা বড়বাবুকে নিয়ে কোথায় যেন অদৃশ্য হয়ে যায়। বাতাসি আর দেখতে পায় না বড়বাবুকে। আর তখনকার মতো বাতাসির ছুটি। তারপর যখন আবার বিকেল হবে, তখন থেকে শরীরটাকে ঘষে মেজে তৈরি করে নিতে হবে তাকে। সেজেগুজে অপেক্ষা করতে হবে বড়বাবুর পথ চেয়ে। কিন্তু বড়বাবুর অফিসে সেই সময় যত রাজ্যের কাজ। মোটা বুটজুতোর ভারী শব্দে তখন লালবাজার থরথর করে কাঁপবে। লালবাজারটা বড়বাবুর অফিস, কিন্তু সারা কলকাতা জুড়ে বড়বাবুর দাপট। বড়বাবুর দাপটে রাইটার্স বিল্ডিং থেকে পুলিশ কমিশনার পর্যন্ত সবাই নিশ্চিন্ত। যখনই কোথাও গোলমাল হবে তখন কে সামলাবে? সামন্ত। এক একটা তেমন ঘোরালো কেস হলেই ভার পড়ে সামন্তের ওপর। একটা মস্ত ডাকাতির কেস থেকেই নাম ডাক হয়ে গেল সুশীল সামন্তর। ডাকাতিটা স্বদেশীদের করা, কিন্তু কিছুতেই তার কিনারা করা যায় না। হোম মিনিস্ট্রি থেকে কড়া অর্ডার এলো, একজন ভার দিয়ে পাঠানো হলো, সবাই ব্যর্থ হয়ে ফিরে এলো। শেষকালে ফাইলটা এলো সামন্তের কাছে। সামন্ত শুধু কালপ্রিটদের ধরে ফেললে তাই নয়, সব ছেলেগুলো লম্বা জেল হয়ে গেল। সঙ্গে সঙ্গে সামন্তের প্রমোশনও হলো। সামন্তের পার্সোনাল ফাইল গেল ডেপুটি কমিশনারের কাছে, আর ডেপুটি কমিশনার ডেকে পাঠালে সামন্তকে। বললে, সামন্ত, তোমার জন্য আমি প্রমোশনের রেকমেন্ড করে দিলুম। শেষকালে ফাইলটা গেল কমিশনারের কাছে, আর সেইখানে এক কথায় চোখ বুজে সই হয়ে গেল।
কিন্তু প্রমোশন হওয়াটাই কাল হলো সুশীল সামন্তর। প্রমোশন না হলে হয়তো এসব কিছুই হতো না। একদিন হাতে নাতে একটা কেস ধরে ফেললে সুশীল সামন্ত। বড়বাজারের মস্ত বড় একজন মার্চেন্ট। ইলেকট্রিক কারেন্ট চুরি করে ফ্যাক্টরির জন্য। লক্ষ লক্ষ টাকা গভর্নমেন্টকে ফাঁকি দিয়ে কারবার চালাচ্ছে বহু বছর ধরে। আর খবরটা পেয়ে লুকিয়ে লুকিয়ে ইনভেস্টিগেশন শুরু করে দিলে। তারপর একদিন সোজা গিয়ে হাজির হলো ফ্যাক্টরিতে। ফ্যাক্টরি তখন চলছে। সামন্ত গিয়ে সোজা হাজির পাওয়ার হাউসে। পাওয়ার হাউসের চিফ ইঞ্জিনিয়ার খবর দিলে মূলচাঁদ আগরওয়ালকে। মূলচাঁদ আগরওয়ালা হুঁশিয়ার ব্যবসায়ী মানুষ, সহজে দমে না। তাই এই খবরেও দমল না। সঙ্গে সঙ্গে চিফ ইঞ্জিনিয়ারকে বললে, তুমি গিয়ে দারোগা সাহেবকে খাতির করে বসাও, আমি আসছি। মূলচাঁদ আগরওয়ালা বহুদিনের কারবারি। অনেক মিনিস্টার চড়িয়েছে, অনেক লাট সাহেবকেও চড়িয়েছে। সে জানে কিভাবে ক্ষমতাওয়ালাদের চড়াতে হয়। গাড়িটা নিয়ে বেরোলো, সোজা চলে গেল কমিশনারের অফিসে। মূলচাঁদ আগরওয়ালার মুখ সবাই চেনে। কমিশনারের ঘরে বসে অনেকক্ষণ কী সব কথা হলো তা কেউ জানে না। যখন কমিশনারের ঘর থেকে মূলচাঁদ বেরোলো তখন 1 ঘন্টা কেটে গেছে। সবাই দেখলে মূলচাঁদ ঘরে ঢুকবার সময়ও যেমন হাসি মুখ, বেরোবার সময়ও তেমনি। সোজা বেরিয়ে রাস্তায় দাঁড়ানো গাড়িতে উঠে নিশ্চিন্ত মনে বাড়ি চলে গেল। কিন্তু এই ঘটনার 3 দিন পর হঠাৎ ডেপুটি সামন্তকে ডেকে পাঠালো। বললে, সামন্ত, তুমি কি করছিলে হে? সুশীল সামন্ত তো অবাক। বললে, কেন স্যার? ডেপুটি বললে, তোমার ডিমোশন হয়ে গেল যে হঠাৎ। সামন্ত বললে, কেন স্যার? আমি কি করেছি? কি জানি, হঠাৎই বড় সাহেব আমাকে ডেকে তোমার ফাইলটা চেয়ে পাঠালো। তারপরে এই দেখো কি রিমার্ক লিখে দিয়েছে, আনফিট ফর কনফার্মেশন, কনফার্ম হবার যোগ্য নয়। সুশীল সামন্ত অবাক হয়ে গেল দেখে। এই সেদিন অত বড় একটা কেস ধরে ফেললে গভর্নমেন্টের বছরে লাখ লাখ টাকা লোকসান বেঁচে গেল। কোথায় তার স্পেশাল রিওয়ার্ড হবার কথা তা নয়, একেবারে ডিমোশন। ডেপুটি বললে, তোমার হাতে কি কেস আছে এখন বলো তো? সামন্ত বললে, এখন তো স্যার মূলচাঁদের ফ্রড কেসটা হাতে রয়েছে, প্রায় 1 কোটি টাকার ফ্রড কেস। ডেপুটি মূলচাঁদের নাম শুনে একেবারে চমকে উঠেছে। বললে, করছো কি তুমি? মূলচাঁদকে ধরেছ? মূলচাঁদ আগরওয়ালা? সর্বনাশ করেছ, একেবারে ভীমরুলে চাকে ঘা দিয়েছ। সামন্ত বুঝতে পারলে না। বললে, কেন স্যার? মূলচাঁদ কত বড় জোচ্চোর, তাকে ধরাটা কি খারাপ হয়েছে? আমার তো রিওয়ার্ড পাওয়ার কথা স্যার। আরে দূর, মূলচাঁদকে জানো? ও যে বড় সাহেবের পেয়ারের পার্টি, মাসে 15-20 হাজার টাকার ভেট দেয় বড় সাহেবকে। তারপর আবার মিনিস্টারেরাও আছে। তুমি আর ধরবার লোক পেলে না? ধরতে গেলে কিনা একেবারে মূলচাঁদকে। এটা সেই ব্রিটিশ আমলে শেষের দিকের কথা। পুলিশের লাইনে তখনও সাদা চামড়ার রাজত্ব। সুশীল সামন্তের জীবনে তখন চাকরির গোড়ার দিক। তখন কলেজ থেকে বেরিয়ে সামনে বড় আদর্শ নিয়ে কাজ করতে ঢুকেছিল পুলিশের চাকরিতে। কিন্তু চাকরিতে ঢুকে সুশীল সমস্ত পৃথিবীটা যত দেখতে লাগলো, ততই সব আদর্শ ভেঙে চুরমার হয়ে যেতে লাগলো। দেখলে, এই পৃথিবীতে যে সৎ হবার চেষ্টা করবে তারই যত দুর্ভোগ, যে সত্যি কথা বলবে তাকেই তত শাস্তি পেতে হবে। অথচ তুমি চুরি করে ঘুষ নাও, মিথ্যে কথা বলো, চরচর করে তোমার চাকরিতে উন্নতি হয়ে যাবে। আর সেই দিন থেকেই সামন্ত একেবারে অন্য মানুষ হয়ে গেল। 2 হাতে ঘুষ নিতে লাগলো।
10 মুখে মিথ্যে কথা বলতে লাগলো। সামন্তর আসামিদের মধ্যে সৎ লোকের জেল হয়ে গেল, অসৎ লোকেরা ছাড়া পেয়ে যেতে লাগলো। লালবাজারের হেডকোয়ার্টারে সামন্তের তখন দোর্দণ্ড প্রতাপ। যেই মূলচাঁদকে ধরতে গিয়ে তার এত বদনাম, সেই মূলচাঁদের কাছ থেকেই সে তখন 2 হাতে মুঠো মুঠো ঘুষ নিতে লাগলো। গভর্নমেন্ট মরে মরুক, আগে তো নিজের পেট ভরি। আগে নিজের পেট ভরলে তখন গভর্নমেন্টের ভালোর কথা ভাবা যাবে। তখন কেউ কোনো আর্জি নিয়ে এলে সামন্ত বলতো, মালটাল কিছু এনেছো? মাল মানে টাকা, আর টাকা না ছড়ালে সামন্ত কথা বলবে না। আগে করি ফেলো, তারপর তেল মেখো। এই হলো সেই বড়বাবু। সেই সামন্ত পুলিশ লাইনে থেকে থেকে শেষকালে একদিন রাঘব বোয়াল হয়ে উঠল। মদের গন্ধ একবার নাকে গেলেই হলো, টাকার ছোঁয়াচ একবার পেলেই হলো, মেয়ে মানুষের নাম একবার শুনলেই হলো। তখন আর সামন্তকে কে পায়? তা সেই একদিন কোথায় কোন কেসের ভার নিয়ে কোথাও একটা গিয়েছিল, আর সেখান থেকে যখন ফিরল তখন সঙ্গে একটা মেয়ে মানুষ। সামন্ত জিজ্ঞেস করলে, তোমার নামটা যেন কি? মেয়েটা বললে, বাতাসি। বাতাসি? শুধুই বাতাসি, আর কিছু নেই? মেয়েটা বললে, বাতাসিওয়ালা দাসী। ও দাসী ফাঁসির দরকার নেই। সেখান থেকে মেয়েটাকে সোজা একেবারে নিয়ে এসে তুলল মাসির বাড়িতে। সামন্ত গিয়ে জিজ্ঞেস করলে, তোমার এখানে খালি ঘর আছে? এ থাকবে। মাসি তো হাতে চাঁদ পেয়ে গেল। মা, কি বলছেন বড়বাবু? দরকার হলে আপনার জন্য আমি ঘরটা খালি করে দেব। তারপর বাতাসির দিকে চেয়ে বললে, কি নাম তোমার মেয়ে? বাতাসি বললে, বাতাসি। মাসি বললে, বাহ, খাসা নাম, যেমন দেখতে তেমন নাম। তা এ হলো সেই দিনকার কথা। তখন সদানন্দকে ভুল করে এই বাতাসির ঘরেই বসিয়ে দিয়েছিল প্রকাশ মামা। আসলে তখনও প্রকাশ মামা জানতো না যে ঘরটার ভেতরে আবার একটা মেয়ে মানুষ এসে জুড়ে বসেছে। সেই থেকেই বড়বাবুর একটা আলাদা বাড়ির সন্ধান করছিল। শেষকালে যখন এই বাড়িটা পেলে তখন এখানেই তুলে নিয়ে এলো বাতাসিকে। কিন্তু বাতাসি বাড়ি ছেড়ে চলে গেলেও মাসি বাতাসিকে ছাড়লে না। বড়বাবুর মেয়ে মানুষকে খাতির করা মানে বড়বাবুকেই খাতির করা। সেদিনও মাসি এলো, বললে, কি রে, বড়বাবুকে ছবিটা দিয়েছিস? বাতাসি বললে, দিয়েছি মাসি। এখন বড়বাবুর তো মেজাজ, কাজের ভিড়ে যদি ছবিখানা হারিয়ে যায় তাহলে গেল। তা তোকে তো বলেছি তুই টাকা পাবি। বড় লোকের একমাত্র ছেলে, বাড়ি থেকে পালিয়েছে। খুঁজে দিতে পারলে তুইও টাকা পাবি, আমারও 2 পয়সা হবে। তুই একটু বাঁচা মনে করিয়ে দিস আজ। তার মামা এসে আমার বাড়িতে বসে ধর্ণা দিচ্ছে, বুঝলি? আজকেই বড়বাবুকে এলে খোঁচাবি। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসছি আগামী পর্ব নিয়ে। সত্যিই বাতাসি বড়বাবুকে খুঁচিয়ে কিছু করতে পারল কি না সেটা শুনতে হবে তো। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।